লাস্ট 17। আচ্ছা, সাবলাইম টেক্সট ওপেন করি। localhost /+70। ওকে, এটা প্রিভিয়াস ছিল সেটা দেখাচ্ছে। আচ্ছা, আজকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। এটা তো দেখাবো, এর পাশাপাশি আরেকটা জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে যে আমার এক লোকাল ক্লায়েন্ট তার সাইটটা আপ করবে কিভাবে, সি প্যানেল আপনারা মেনটেন করবেন বা সি প্যানেল কিভাবে আপ করতে হয়, এই বিষয়টা একটু দেখি সময় পেলে দেখানোর চেষ্টা করব। বুঝতে পারছেন কিভাবে একটা সাইট আপনি আপ করবেন লাইভ সার্ভারে, এগুলো আমি দেখানোর চেষ্টা করব সময় পেলে। ওকে, আচ্ছা, কন্ডিশন বলতে আমরা আসলে কি বুঝি? যে এটা হইলে এটা হবে, না হইলে নাই। এটা করলে এটা হবে মানে শর্ত, তাই তো? যদি এটা করো তাইলে এটা হবে, এইভাবে শর্ট যদি এটা না করো তাইলে কি হবে? তাহলে দেখেন, ফলস। হ্যাঁ এখানে দেখেন কন্ডিশন আছে কিছু, ইফ কন্ডিশন স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। এইগুলা কয়েকটা জিনিস খুব কাজে লাগে, এর ভিতরে কন্ডিশন আর লুপ, ফাংশন। আপনারা কয়েকটা জিনিস খুব ভালোভাবে দেখবেন। ভেরিয়েবল তো মাস্ট বি, আপনারা জানেনই। ডাটা টাইপটা একটু ভালো করে দেখবেন। কন্ডিশন, অপারেটর, লুপ, ফাংশন আর অ্যারেটা, এই কয়েকটা জিনিস একটু লাগবে বেশি। ঠিক আছে, যদি কারোর মনে না থাকে একটু কাইন্ডলি আপনারা ই করে নিতে পারেন। আমি তারপরে এখানে যেহেতু রেকর্ড হচ্ছে আমি এখানে দেখা দিচ্ছি। একটু ভেরিয়েবল সম্পর্কে তো সবাই জানবেনই, ভেরিয়েবল আর ডাটা টাইপটা সম্পর্কে একটু সবাই নলেজ রাখবেন। অপারেটর সম্পর্কে জানবেন, কন্ডিশন সম্পর্কে জানবেন, লুপ সম্পর্কে জানবেন, ফাংশন সম্পর্কে জানবেন আর অ্যারে। এই কয়টা জিনিস 1 2 3 4 5 6 7টা। তো ভেরিয়েবল তো সম্পর্কে জানেনই আপনারা নরমালি। ডাটা টাইপ সম্পর্কেও জানেন, এটা একটু দেখলে হবে আশা করি। অপারেটর সম্পর্কেও জানেন। আমরা হচ্ছে জানবো কন্ডিশন সম্পর্কে, আসলে কন্ডিশন দিয়ে কিভাবে কাজ করে, কিভাবে কন্ডিশনে কাজ হয়। ওকে, আসেন ইফ স্টেটমেন্টটা কি দিছে এখানে, সেন্টেন্সটা দেখেন, ইফ মাঝখান থাকবে কন্ডিশন, কোড টু বি এক্সিকিউটেড ইফ কন্ডিশন ইজ ট্রু, মানে এই ভিতরের লাইনটা পড়বে তখনই যখন এই কন্ডিশনটা ট্রু হবে। আমরা জানি যে যখন কোড রান করে ব্রাউজার, তখন কিন্তু এক এক লাইন করে রান করে। প্রথমে এই লাইন পড়তে পড়তে আসলো, তারপর লাইন, তারপর লাইন, এইভাবে। তো যখন এই কন্ডিশন শুরু হবে, যে ইফ দেখলো যে হ্যাঁ এখানে কন্ডিশন আছে, কি কন্ডিশন, এর ভিতরে সে কন্ডিশন দেওয়া আছে। এখন যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই লাইন শেষ করে এই ভিতরের লাইনে যাবে, আর যদি ট্রু না হয় এটাকে স্কিপ করে চলে যাবে। ট্রু না হলে এটাকে স্কিপ করবে, যদি ট্রু হয় তাহলে ভিতরের লাইনটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ এক্সিকিউট করবে না। ঠিক আছে, যেমন সেদিন অনেকটা আমরা দেখছিলাম যে যদি দিয়ে $x = 10, এখন যদি এখানে একটা কন্ডিশন দিই, আরেকটা দিই, যেটা দিয়েছিলাম দেখেন, এখানে বলে দিচ্ছে যে এখানে কন্ডিশন হবে।
একটা কন্ডিশন দিতেই হবে। তো কন্ডিশন আমরা দিয়েছিলাম কতদিনে, যেটা সেটা হচ্ছে বোঝানোর জন্য এক্স গ্রেটার দ্যান $y। যদি এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে আমার ভিতরের কোডটা এক্সিকিউট হবে, রান হবে। ইকো এখানে সাপোজ একটা এই সনটাকে ভিতরে রাখি, এটা $x is greater than y। এই যে দেখেন এখানে কিন্তু সব চলে আসছে, যে কনকাটেশন দ্বারা আমরা যুক্ত করছি এখানে। ওকে, এখন কি দিলাম, যে কন্ডিশন যদি এইটা হয় x গ্রেটার দ্যান y যদি হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ এক্সিকিউট হবে না। এটা জাস্ট কন্ডিশন। এখন কন্ডিশনটা দেখে বলেন তো আসলে এটা ট্রু না ফলস? ফলস। ফলস ভাই, ফলস। কারণ এইখানে দেখেন x গ্রেটার দ্যান y, মানে বলতেছি x হচ্ছে y এর থেকে বড়, বা x এর মান y এর মানের থেকে বড়। আসলে কি তাই? না, আসলে তো তা না। তার মানে কি এই কোড কি রান হবে? না হবে না। এই কোড রান হবে না। ওকে, এখন যদি বিষয়টা একটু উল্টে যাই, 10-এর জায়গায় আমি 100 দিয়ে দিলাম, এখন রান করবে। বুঝতে পারছেন? x এর মান কত? 100 ইজ গ্রেটার দ্যান 25। 25। কন্ডিশন বুঝতে পারছেন? এবার সেম ভাবে ওই যেগুলো আমরা অপারেটর ইউজ করছি এভাবে আপনি ইউজ করতে পারেন। গ্রেটার দ্যান আর ইকুয়াল এভাবেও দিতে পারেন, স্মলার দ্যানও দিতে পারেন। যদি এইটা যদি এইভাবে দিতাম, এইভাবে দিলে কন্ডিশন ট্রু ছিল না? যদি খালি সিম্বলটা উল্টাই দিতাম তাহলে তো কন্ডিশন ট্রু ছিল। এখন যদি এখন কিন্তু মানে কথাটা উল্টাই দেওয়ার দরকার ছিল, 25 ইজ গ্রেটার দ্যান 25, মানে এখানে গেছে 10 ইজ গ্রেটার দ্যান 25, মানে এই কত জাস্ট এটা দেওয়া রয়েছে, এটা নিয়ে নিছে। ওকে, জাস্ট এখানে খালি এখানে y দিতে হবে, আর এই জায়গায় x দিলেই মানটা চেঞ্জ হয়ে যাবে। 25 ইজ গ্রেটার দ্যান 10, এইখানে একটা ইকুয়াল লাগাই দিয়ে আগে। তাহলে কন্ডিশন কি এটা বুঝতে পারছেন? এই কন্ডিশন বুঝতে কি কোনো সমস্যা আছে তাই বলেন? এই কন্ডিশন নিয়ে না আগের ভাই, দিনও বুঝতে কথা পারছি। বলছিলাম, আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা কন্ডিশন আছে, যে এখানে ইফ থাকে সেখানে এলসটা অটোমেটিক চলে আসে। এলস একটা কন্ডিশন আছে, ইফ এলস স্টেটমেন্ট, যেটা এখানে কি বলছে দেখেন, স্টেটমেন্ট এক্সিকিউটেড সাম কোড ইফ এ কন্ডিশন ইজ ট্রু এন্ড অ্যানাদার কোড ইফ দ্যাট কন্ডিশন ইজ ফলস। মানে বলতেছে যে আপনার কিছু কোড এক্সিকিউট হবে যদি কন্ডিশনটা ট্রু হয়, আর কিছু কোড আপনার এক্সিকিউট হবে ফলস হলে, তাই না? যেমন যদি এখানে দিয়ে দিই, আমরা যেহেতু দিয়েছিলাম সেদিন, এলস
আচ্ছা এখানে একটু ঘুরাই দিই, এটা এক্স হোক, এটা ওয়াই হোক, ওয়াই, তো সেই জিনিসটাই কপি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। দেখেন আপনাদের সাথে আমার কথা হইলো যে আপনারা যদি যশোর শহরে আসেন তাহলে আমি যাব। কথা যদি এরকম হয়, কন্ডিশন যে আপনারা যদি যশোর টাউনে আসেন, শহরে আসেন, তাহলে আমি যাব। কিন্তু যদি আপনারা না আসেন তাহলে কি হবে? অটোমেটিক্যালি কিন্তু একটা চলে আসে যে যদি আপনারা না আসেন তাহলে কি হবে? তাহলে কিছু একটা কন্ডিশন থাকবে যে ভাই আমার ভাড়ার টাকা দিতে হবে বা একটা কিছু করতে হবে, একটা কন্ডিশন চলে আসে অলরেডি। তো সেম ভাবে ইফ এলসটা ওইরকমই, যদি কন্ডিশন ট্রু হয়, এই যে এই কন্ডিশনটুকু, এতটুকু এতটুকু বলতে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে? এই কোডটুক এক্সিকিউট হবে। আর যদি না হয় তাহলে কোনটা হবে? এটা হবে। এখানে কি হলো? ইফ মানে যদি এইটা হয় তো এটা হবে, না হলে নিচেরটা হবে। যদি না হয় ইলস মানে যদি না হয় আদারওয়াইজ এটা হবে। এটা বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ সোহাগ সাহেব বলেন। ভাই আমরা ধরেন একটা পেজের মধ্যে মানে এখানে যে যেমন আছে আপনার এক্স হলো বড় ওয়ার থেকে এরকম একটা কন্ডিশন আপনি ইউজ করছেন, কিন্তু এই সেম নিচের কোডটুকু যদি আমরা পেজের মধ্যে অন্য আরেক জায়গায় ব্যবহার করতে চাই, ওই সেম কন্ডিশনটা একই নেম রেখে এক্স ওয়াই নেম রেখে ব্যবহার করতে চাই, কিন্তু সেখানে চাই যে এক্স ছোট ওয়াই বড়, তো সেই ক্ষেত্রে কি আপনার এই কোড সেম ভাবে লেখা লাগবে নাকি তখন কোনো কোডে ঝামেলা করবে? আসলে যখন একই পেজে আপনি নিয়ে যাবেন হ্যাঁ। তখন তো অবশ্যই ফাংশনের ভিতরে কাজ করবেন, ফাংশন কল করে কাজ করবেন, তখন তার কন্ডিশন এইভাবে কাজ করবেন না। বুঝতে পারছেন? আর কন্ডিশন এইভাবে কাজ করলেও আপনার কিছু কিছু ক্ষেত্র যখন কাজ করবেন তখন আসবে, তখন ওইটা ওর ভিতরেই কাজ করবে, বাইরে কাজ করবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছেন? বিষয়টা কি হইলো যে যদি এইটা ট্রু হয় তাহলে এইটা হবে, আর যদি ফলস হয় তাহলে এইটা হবে। ইলসের অর্থ হচ্ছে এইটা। ওকে, এখন যদি আমরা একটু দেখি সেম ভাবেই থাকলো, তাহলে আমাদের কোনটা প্রিন্ট হবে বলুন তো? এখন যে কন্ডিশনে আছে এখন কোনটা প্রিন্ট হবে? নিচেরটা হবে। নিচেরটা ইলস। আপনারা দুজনে কি বুঝতেছেন না আদার্স কেউ ও বুঝতেছে? জি ভাইয়া নিচেরটা। ভাই নিচেরটা তো দুইটাই তো গ্রেটার দেন দেওয়া, একটা লেস দেন হবে না? আচ্ছা, এক্স গ্রেটার দেন ওয়াই, ইলসে তো কোনো কন্ডিশন দেন না। যদি কি বলা হইলো যে যদি এইটা ট্রু হয় তাহলে এইটা হবে, আর যদি না হয় ফলস হয়, মানে ট্রু না মানে কি ফলস, তাই তো? ও জি ট্রু না মানে তো ফলস, ঠিক আছে। জি ফলস হলেই তো এটা হবে। জি তার মানে কি এখন আমাদের কোনটা হবে? নিচেরটা প্রিন্ট হবে, তাই না? কারণ কি জি এক্স এর মান তো ছোট ওয়াই এর থেকে, আর আমরা বলছি কি এক্স এর মান ওয়াই এর থেকে যদি বড় হয় আমরা বলছি সেটা। তো দুইটা লেখাই তো একই, এই জন্য একটা এক্স আছে একটা ওয়াই আছে ভাই। হ্যাঁ না ইফতি ভাই বলছিল দুইটাই একই লেখা, আমি বলছি একটা এক্স আছে একটা ওয়াই, তাই না না ও দেখেন এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, বুঝতে পারছি। এটা এক্স। এখন যদি এটাকে একটু উল্টায় দিই, দেখেন আমার আউটপুট বর্তমানে কি 25 ইজ গ্রেটার দ্যান 10, মানে ওয়াই আগে চলে আসছে, তাই না? এখন আমি এটাকে এভাবে করে দিই, তাহলে উপরেরটা দেখেন 100 ইজ গ্রেটার দ্যান 25। বুঝতে পারছেন বিষয়টা? জি এটা হচ্ছে ইফ, একটা ফার্স্ট হবে গেল ইফ, আর হচ্ছে ইফ এলস, যদি এটা হয় তো এটা হবে, আর যদি না হয় তার মানে হচ্ছে এটা। বোঝা গেছে? এলস বলতে বোঝায় এটা। দেখেন এখানে ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে ব্র্যাকেট শেষ হয়ে গেছে, এরপরে ইলস হয়েছে। কন্ডিশন লাগবে, একটু কাইন্ডলি আপনার করবেন, ভালো করে দেখবেন বিষয়গুলো, ঠিক আছে? এই যে এখানে এরা দিয়ে দিছে,
রেকর্ড দিয়ে দিছে এখানে। Okay. আচ্ছা, এখন দেখেন আরেকটা কন্ডিশন আছে, ইফ এলস ইফ এলস। দেখেন ইফ এলস ইফ এলস, এই ইফ এলস ইফ এলস দ্বারা এইটাকে কি বোঝায়? দুইটা কন্ডিশন হবে আর লাস্টেরটা হলো কন্ডিশন বাদ। আসলে এটা দুইটা না, অনেকটা ওই জাভা স্ক্রিপ্টের মতন না, দুইটা এটা না না মানে ওইটা অনেকগুলো হবে। শর্ত দিতে পারে, লাস্টেরটা হলো শর্ত যদি একটাও না থাকে ওইটা হলো আর সত্য বা মিথ্যা না হলে ওইটা হবে, দুটোর মধ্যে একটা না হলে ওইটা। মানে প্রথমটার জন্য পরেরটা, আর পরেরটা যদি না এক্সিকিউট করে তাহলে লাস্টেরটাই এক্সিকিউট করবে, এমন কোন একটা কিছু। দেখেন লাস্টেরটা বাদে সবগুলো আর কি শর্ত থাকবে, যেহেতু ইফ থাকবে সবগুলো। দেখেন কন্ডিশনের ভিতরে আবার কন্ডিশন, একটা কন্ডিশন আছে যে এক্স গ্রেটার দ্যান যদি ওয়াই হয় তাহলে এটা হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন যদি সাপোজ আমি দিলাম এক্স ইকুয়াল ওয়াই যদি হয় তাহলে কি হবে আবার? ভাই এলসি पे कंडीशन फर्स्ट ब्रैकेट क्लोज। এখানে কন্ডিশনটা কি হইলো, যদি এক্স এর মান ওয়াই এর মানের থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে। ইলস ইফ মানে অন্যথায় যদি এক্স এর মান ওয়াই এর মানের সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে। আবার আবার যদি এক্স এর মান ওয়াই এর মানের থেকে ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর আদারওয়াইজ এটা প্রিন্ট করে দিবে, তাই না? এখন আমাদের নরমাল যেটা আছে এটা কোন ক্যাটাগরির ভিতর পড়ে? এটা ফার্স্ট ক্যাটাগরির ভিতর পড়ে, তাই না?
এটা কোনটার ভিতর পড়ে? ফার্স্ট এটার ভিতর পড়ে। ওকে, আমরা একটু দেখি। আমাদের এটাই প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই যে সেকেন্ডটা যদি দেখতে চাই, এক্স এবং ওয়াই এর মান সমান হইতে হবে। সাপোজ এখানে 25 করে দিলাম, 25 25 25 and 25 আর ইকুয়াল। তার মানে কি আমাদের সেকেন্ড কন্ডিশনটা সঠিক পাইছি, এটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। এখন একটা কি হবে, এটা হবে এক্স এর মান ওয়াই এর মানের থেকে ছোট হবে, মানে ওয়াই বড় হবে, এক্স ছোট হবে, তাই তো? তাই করি যে এক্স ছোট হবে, তাহলে এক্স 24 করে দিলাম, ওয়াই 25 আছে। এখন যদি চেঞ্জ দিই, 25 ইজ গ্রেটার দেন 24, যেটা আমাদের এইটা মানে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, যেটা বলে দিয়েছি আমরা। ওয়াই এর মান 25 করে দিয়েছি, এই যে 25, ওয়াই ইজ গ্রেটার দেন 24, মানে এক্স এর মান 24। আর যদি এটা না হয়, আদারওয়াইজ কি হবে, যেমন এর কোনটার ভিতরে যদি না পড়ে তাহলে কি হবে? এইখানে তো তিনটা ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরির ভিতরে পড়ছে, যদি একদম টোটালি না পড়ে একটার তাহলে ভিতরে তো পড়বেই। একটা ভিতর তো পড়বেই, যদি না পড়ে তাহলে দিলাম যে এইটা হবে। কিন্তু হয় ছোট হবে না বড় হবে, কিছু একটা তো হবে, নাই সমান হবে। নাই সমান হবে, মানে চিন্তা তো হবে। ইলসটা যদি কখনোই একদম ঠিক হবে কোনো না। কিছু না হয় তাহলে এটা হবে। ক্লিয়ার? একাধিক কন্ডিশন দিচ্ছি, যদি একটা কন্ডিশন দিতাম তাহলে হয়তো ঠিক হইতো। ওকে, যখন একটা যদি এখান থেকে খালি ইকুয়ালটা না রাখি তাহলে দুটোর মানে ইকুয়াল দিলেই তোমার এটা চলে আসে। ঠিক আছে, একটা ভিতর পড়বে। তো এইটা হচ্ছে এলসিফ। আপনি এলসিফে আরো কন্ডিশন দিতে পারেন এইভাবে, যেটা এইভাবে না হলে এইভাবে হবে। ঠিক আছে, এলসিফে আরো কন্ডিশন বাড়াইতে পারেন। দেখেন একটা জায়গায় কন্ডিশনের ভিতর আমরা কন্ডিশন দিচ্ছি। ঠিক আছে, এরপর আরো আছে ইফ এর ভিতর আরো ইফ কন্ডিশন, ওইগুলো আমরা পরে দেখবো, একটু জটিল প্রক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি। যদি আমি এটা কেটেও দিই, মনে করেন একটা কেটে দিলাম, এখান থেকে একটা রাখলাম সাপোজ। ওকে, এটা রাখলাম, যেমন নরমালি আপনাদের এখানে সমস্ত এতটুকুই দেওয়া আছে। এই যে ইফ এলসিফ এলস, বাট আপনারা এলসিফ আরো ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে বেসিক স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা দেওয়া আছে। তো ইফ কন্ডিশন আমরা ফার্স্টে দেখছি, এলসিফ এর মানে কি আরো একটা কন্ডিশন যাবে, যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, যদি এইটা হয় তাহলে এইটা এক্সিকিউট হবে, আর যদি কোনোটা না হয় তাহলে এটা এক্সিকিউট হবে আদারওয়াইজ। এইভাবে আপনি আরো কন্ডিশন এভাবে অ্যাড করতে পারেন, এলসিফ আরো নিতে পারেন, একটা নিবেন তা নাই, আরো এলসিফ নিতে পারেন, সমস্যা নেই। ওকে, এখন যদি আমি একটা দিই, এটা মনে করেন ইকুয়াল করে দিলাম 25। এখন তো কোনোটার সাথে মেলে না। এখন যদি আমি একটু দেখি, দিস ইজ নট ট্রু, এটা প্রিন্ট হয়ে গেছে। দিস ইজ নট ট্রু, এটা প্রিন্ট হয়ে গেছে, কারণ এটা এই কন্ডিশনের সাথেও যায় না, এটার সাথে যায় না। এটা কি হইতে হবে, এক্স এর মান বড় হইতে হবে, আর এক্স এর মান ছোট হইতে হবে। এক্স এর মান ছোটও না, বড়ও না, ওয়াই এর মানও বড় না, ছোট না, একই সেম। জন্য এই দুইটা কন্ডিশনের সাথে মিল খাচ্ছে না, তার জন্য কি হয়েছে, আমার এই কন্ডিশনটা প্রিন্ট হয়ে গেছে। আদারওয়াইজ এটার সাথে প্রিন্ট হয়ে গেছে। বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে ইফ এলসিফ। ওকে, আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে সুইচ। সুইচটা কি, আমরা নরমালি যখন ফ্যান চালাই, লাইট চালাই, তখন কি করি, যেই ফ্যানের জন্য ফ্যানের সুইচ যেটা, সেটাকে যখন প্রেস করি তখন কিন্তু ওই ফ্যানটাই চালু হয়, তাই না? তো সুইচ কন্ডিশনটা হচ্ছে, এখানে সুইচের জন্যই আছে সুইচ কন্ডিশন। সুইচের সিনট্যাক্সটা দেখেন। আচ্ছা, সুইচ কন্ডিশনের সাথে সুইচ, এখানে হচ্ছে আপনার ভ্যারিয়েবলটা দিতে হবে, কোন ভ্যারিয়েবল আপনি সুইচ করতে চাচ্ছেন। এরপর কেস লেভেল 1, তার মানটা দিতে হবে। কোড এক্সিকিউটেড, যদি এই মানটা পাই, এই ভ্যারিয়েবলের সাথে এই মানটা ম্যাচ করে, তাহলে এই কোডটা এক্সিকিউট হবে, মানে কি প্রিন্ট করে দিবে আর কি, যে কোন কোডটা এক্সিকিউট হবে। এরপর একটা ব্রেক, পরবর্তীতে মানে ব্রেক দিয়ে ওইটাকে করা হয়,
যদি এটা না পাই তো নিচেরটাই চলে যাবে। ব্রেক দিয়ে মানে আমরা জানি যে ব্রেক দিয়ে মানে নিচের লাইনে পদার্পণ করা, ঠিক আছে? তো এখানেও ব্রেক দ্বারা সেম লেভেল 2 মানে প্রথমে লেভেল 1 চেক করবে। লেভেল 1 চেক করার পরে কি অনুযায়ী এই যে এর ভিতর যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবল অনুযায়ী লেভেল 1 চেক করবে। যদি লেভেল 1 এর সাথে ম্যাচ করে, ভেরিয়েবলটা ম্যাচ করে, তাহলে এই কোডটা এক্সিকিউট হবে, ঠিক আছে? আদারওয়াইজ ব্রেক করে সে লেভেল 2 তে আসবে। লেভেল 2 তে আসার পরে এটা চেক করে, যদি রাইট হয় তাহলে এটা করবে, যদি না হয় ব্রেক। এইভাবে সেম ভাবে চলবে। আপনি কয়েকটা কন্ডিশন দিতে পারেন, সমস্যা নাই। যেমন সিম্পলি এখানে দেখেন দেওয়া আছে, এখানে একটা দিয়ে দিয়েছে, আমরা এভাবে যদি দিতে পারি, আমরা সাপোজ যদি দেখি এখানে সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে আমরা নেম ইকুয়াল এনামল দিলাম, সাপোজ নেম এনামল। সুইচ কন্ডিশন, আমার ভেরিয়েবলটা কি নেম, নেমের ভিতরে কি থাকবে এনামল। এখন আমি এই যে এখানে দেখেন দেওয়াই আছে ভেরিয়েবল, আপনাকে ভেরিয়েবল দিতে হবে, কোন ভেরিয়েবলের সাথে ম্যাচ করবে নিচের গুলো। তো আমি দিলাম নেম, এই নেম। এখান দেওয়া আছে দেখেন কেস ভ্যালু, ভ্যালুটা আসলে কি হবে, এই যে ভেরিয়েবলটা দেওয়া আছে ভেরিয়েবলের কোন ভ্যালুর সাথে ম্যাচ করলে কোড এক্সিকিউট হবে, ঠিক আছে? এখন মনে করেন সাপোজ আমি এটা দিলাম, আমার ভ্যালু হচ্ছে এইটা। যদি এই ভেরিয়েবলের মান যদি এইটা হয়, এই ভেরিয়েবলের মান যদি এটা হয়, তাহলে এখানে কোড এক্সিকিউট করবে। এক্সিকিউট করবে ভাই এই জন দুইটাই ক্লোজ ট্যাগ হয়ে গেছে। Sorry, এটা দিলাম, ওকে। এটা হচ্ছে এটা। আর যদি কোনো কিছু না হয়, টোটালি এরকম আরো কন্ডিশন দিতে পারো আমরা এখানে, যদি না হয় বাই ডিফল্ট একটা দেওয়া আছে, বাই ডিফল্ট এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যদি বাই ডিফল্ট আমরা দিয়ে দিই যে একটা যে ভেরিয়েবল ডিড নট ম্যাচ, এটা হচ্ছে ব্রেক। আর এইখানে দেখেন কন্ডিশন একটা না, জাস্ট এটা আমরা কিন্তু আরো দিতে পারি। এটা জাস্ট একটা দিয়ে রাখছি, এখন যদি দিয়ে দিই আমি, দেখেন ফার্স্টের টাইম মনে করেন আমি ফার্স্টের নাম দিলাম, ফার্স্টের আলাদা কোনো নাম দিলাম, সাপোজ আমি ফিরোজ দিলাম। এখানে আমি যদি এটাকে একটু কপি পেস্ট করে দিই, এটাকে কায়েস দিলাম, এরকম আরো দিতে পারি। তো এটা মনে করেন আমার লাস্টে আছে, আমার ম্যাচ করবে কোনটার সাথে, এই নেম ভেরিয়েবলের ভিতরে ভ্যালু কোনটা, এনামল। তো এনামল তো আসলে এই জায়গায় আছে, তাই না? এখন যদি আমি একটু প্রিন্ট করি, এটা ইকো করলাম, ইকো করি, আচ্ছা এখানে আমি একটা ব্রেক দিয়ে রাখি, ইকো ব্রেক দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, this variable is right, ও সরি এটা তো বুঝতে পারতেছি না দিস ভেরিয়েবল কোনটা রাইট, সবগুলো একই দিয়ে দিছি। এখানে আমরা একটা কাজ করতে পারি, ডট নেম দিয়ে দিই,
এনামুল দিস ভেরিয়েবল ইজ রাইট। ওকে, এটা আমার এখানে ফুল আসছে। আচ্ছা, যদি আমি এইখানে একটু চেঞ্জ করে দিই যে কায়েস, সেম ভাবে যদি আমি এখানে এটা প্রিন্ট করে দিলাম, এর পাশে এটা দিয়ে দিলাম, এখন এর নাম কি হয়ে গেছে, ভেরিয়েবলের নাম তো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি একটু দেখি, দেখেন কায়েস দিস ভেরিয়েবল ইজ রাইট, কায়েস দিস ভেরিয়েবল ইজ রাইট। ওকে, আচ্ছা, এই যে কায়েসটা উপরে চলে যাওয়ার কারণ কি? এই কারণ এই সন্ত ব্লক টাইপ এলিমেন্ট, এই জন্য ওই পাশে নিয়ে নিয়েছে। এখন যদি এটাকে যদি একটু সিস্টেম্যাটিক্যালি আটকায় দিই তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এবং যদি এইখানে এটা করে দিই তাহলে এর ভিতরে প্রিন্ট হবে। কায়েস দিস ভেরিয়েবল ইজ রাইট। আমাকে দেখেন এইটার সাথে যেটা ম্যাচ করছে, এটার সাথে যেটা ম্যাচ করবে সেটা তো সেম ভাবে যদি আমি এটা সব জায়গায় একটু প্রিন্ট করে দিই, দিয়ে দিলাম। এখন যদি এখানে দিয়ে দিই কায়েসের জায়গায় সবুজ, আর সবুজ দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এখানে ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ফিরোজ দিস ভেরিয়েবল ইজ রাইট। বোঝা গেছে? তার মানে কি আমরা কি বুঝলাম, এইখানের এই ভেরিয়েবলের মান যেটার সাথে ম্যাচ করবে, যেটার সাথে ম্যাচ করবে, যেই কেসের সাথে ম্যাচ করবে সেই কেসটাই প্রিন্ট করবে, আদারওয়াইজ কোনোটা প্রিন্ট করবে না। যেমন আপনাদের এইখানে কি ছিল, সিম্পলি দেখেন এখানে যে ফ্যাব কালার রেড দেওয়া ছিল, এখন ফ্যাব কালার রেড যেখানে থাকবে সেইখানেটাই শুধুমাত্র প্রিন্ট করবে, আদারওয়াইজ প্রিন্ট করবে না। ওকে, আর বাদ বাকি একটা আছে যে বাই ডিফল্ট যদি কোনো কিছু না হয়, তারপর সেখানে দিয়ে দিলাম ফিরোজ 1, তো এখানে কি কারোর সাথে আর ম্যাচ করবে? এটা ভেরিয়েবল ডিড নট ম্যাচড, মানে ম্যাচ করতেছে না কারোর সাথে। এই যে এখানে এখানে কি দিয়েছে ফিরোজ 1, আসলে ফিরোজ 1 এইখানে তো কেউ নাই, তার মানে কি এখানে কারোর সাথে আর ম্যাচ করছে না। এই জন্য সে বলে দিচ্ছে যে ভেরিয়েবল ডিড নট ম্যাচ, এই যে মানে ডিফল্ট যেটা দিয়ে দিচ্ছে যে এখানে কোনটার সাথে ম্যাচ করে নাই, এই জন্য সে এটা প্রিন্ট করে দিয়েছে, এটা কোথাও কারোর সাথে ম্যাচ করে না। ওকে, একটু মানে কয়েকবার দেখতে হবে, না দেখলে একটু কঠিন মনে হবে, বাট দেখলে পর আর কঠিন মনে হবে না, সহজই আছে কন্ডিশন গুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। বুঝতে কোনো সমস্যা হয়েছে? দেখেন তো এটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? না ভাই, আচ্ছা। না ভাই, বুঝতে পারছি। আশা করি কঠিন হয় নাই। ওকে, তো এই কন্ডিশন গুলা, ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, তাহলে কয়টা কন্ডিশন আমরা এখান থেকে দেখলাম? এখানে আছে হচ্ছে 3টা, ইফ, ইফ এলস আর এলস ইফ। ইফ এলস, ইফ এলস এলস, সুইচ, 4টা কন্ডিশন আমরা দেখলাম। তো এই 4টা কন্ডিশন আপনি প্র্যাকটিস করবেন, এরপরে আমরা দেখবো লুপ। ঠিক আছে, আমি একটু ব্রেক দিচ্ছি, ব্রেকের মাধ্যমে আপনি একটু দেখেন, এরপর আমরা লুপ দেখবো। ঠিক আছে, লুপ আসলে কিভাবে কাজ করে ওইটা আমরা দেখবো, আর বাদ বাকি জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, আমার লোকাল হোস্টের ওই ফোল্ডারটা ও রান হয় না, তো দেখবেন রান রান হয় না, মানে
আচ্ছা দেখেন এখন এদের সাইডে আসলাম, ওই অ্যাড্রেসে আমি আসার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিই, এখানে দেওয়া আছে, ওই যে এখানে দিয়ে দিছে, আমাকে সরাসরি মেইলে দিয়ে দিছে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে। আপনাদের যখন এভাবে দিবেন লাইভে কাজ করার জন্য তখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। ওকে, সাইন ইন করি এখান থেকে। ওকে, এই যে আমার সি প্যানেলের ছেড়ে চলে আসছি আমরা। এটা হচ্ছে আমাদের যেটাকে বলে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল বলে। এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের যে স্টাই কম্পিউটার, এটা ওই নামে হচ্ছে অ্যাকাউন্টটা খোলা আছে, এই জন্য এটা শো করছে এখানে। আচ্ছা, এখানে আরো কিছু পারমিশন আমার কাছে নাই, থাকলে আরো কিছু দেখাইতে পারতাম। যদি আমি একটু হোমে যাই, এদের হোমে কি আছে দেখি। হোমে আমাকে কোনো পারমিশন দেওয়া নাই। আচ্ছা, জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রাইমারি ডোমেইনের নাম হচ্ছে bdsty.com, এটা হচ্ছে ডোমেইন প্যাকেজ টাইপ 10 জিবি তার প্যাকেজ, লিনাক্স প্ল্যাটফর্মে আছে তার এটা। ওকে, আর আইপি অ্যাড্রেস এটা দেওয়া আছে। ওকে, প্ল্যাটফর্মটা কি ভাইয়া? বুঝি না, এই যে লিনাক্স প্ল্যাটফর্ম বললেন না, এই মানে এই যে প্ল্যাটফর্মটা কি? কোন সার্ভারে আছে, ঠিক আছে, সেটা আর কি। যে হোস্টিংটা হচ্ছে লিনাক্স দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত, সেটা আর কি। এখন দেখেন এখানে অনেক কিছুই আছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস সহ অনেক কিছু ডাউনলোড করে ওয়ার্ডপ্রেস এখান থেকে ইনস্টল করা যাবে। এগুলো আমরা এখন আর দেখছি না। ওকে, পিএইচপি অনেক কিছু আছে এখানে। আর আমাদের মূল যেটা কাজ, এটা হচ্ছে এখান থেকে আমরা যে পাসওয়ার্ড প্রোটেকশন আছে, এসএসএল সার্টিফাইড এখান থেকে করতে পারি, সাবডোমেন এখান থেকে তৈরি করতে পারি। তারপরে এখানে আরো কিছু অপশন থাকবে, এখানে অনেক কিছু কম আছে, যেমন আপনি ইমেইল অ্যাকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরকমের। যে এখানে আপনার ডাটাবেজ মেইনটেইন করতে হবে, এখান থেকে ডাটাবেজ মেইনটেইন করা যাবে। আচ্ছা, এই যে মেইল, আপনি এখান থেকে মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মেইল চেক করতে পারবেন। যেমন আপনি যদি এখান থেকে আসেন যে মেইল অ্যাকাউন্ট, যদি কোনো মেইল আছে কিনা, যে কোনো মেইল অ্যাকাউন্ট আছে কিনা এটা দেখতে চাই আমরা। এই যে একটা মেইল অ্যাকাউন্ট আছে info@bdsty.com, এটা হচ্ছে একটা মেইল অ্যাকাউন্ট আছে। ওকে, আচ্ছা, এর ভিতরে হচ্ছে 1000 MB হচ্ছে এর জন্য বাজেট আছে, তার ভিতরে এতটুকু হচ্ছে নিউজ হয়েছে। ওকে, এটা হচ্ছে এর মেইল অ্যাকাউন্ট। আপনি আরো মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট মেইল অ্যাকাউন্ট, এখানে জাস্ট একটা নাম দিবেন, তার শুরুতে @bdsty.com, আমরা যেমন @gmail.com হয়, এটা শেষে হবে bdsty.com। এটা হচ্ছে পার্সোনাল সার্ভারে যাবে, আর আমাদেরটা তো জিমেইলের সার্ভারে যায় আমাদেরটা, আর এটা পার্সোনাল সার্ভারে যাবে। ওকে, তো এখান থেকে আমরা মেইল অ্যাকাউন্ট দেখতে পারি। এখন যদি মেইল আমরা চেক করতে চাই, সাপোজ কোনো মেইল আপনি যদি চেক করতে চান, এখান থেকে আপনি দেখতে পারেন এই যে ওয়েব মেইলে যাবেন, ওয়েব মেইলে গেলে এই যে এখানে এটা আসছে সাইন ইন টু ওয়েব মেইল। সাইন ইন টু ওয়েব মেইলে যাই আমরা, এই যে ওদের মেইলে চলে আসছে, এটা চলে আসছে, ঠিক আছে। এখন এই যে এখানে যে মেইল গুলা দিচ্ছে, এগুলো আমরা ইচ্ছা করলে দেখতে পারি। IT10 পোর্টফোলিও এরকমের। আপনি যে এখান থেকে কোনো কিছু মেইল পাঠাইতেছেন, এই যে কম্পোজ আছে, কম্পোজ থেকে আপনি ক্লিক করবেন, তারপরে নেট স্লোর কারণে একটি হয়ে যাচ্ছে। এই যে এখানে আপনি টু কাকে পাঠাইতেছেন সেটা সাবজেক্টটা দিবেন, দেওয়ার পরে যে অ্যাটাচড ফাইল, কি ফাইল আপনি অ্যাটাচ করবেন, এখান থেকে অ্যাটাচ করতে পারেন। ওকে, তো এইগুলো আমরা ওয়েব মেইল থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, সিম্পলি ভাই মেইল ভাই আপনার হোস্টিংও বেশ চলো।
এনার হোস্টিং তো এই জন্য স্লো আছে। এখান থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, তো দেখেন আমাদের নরমালি যে সাইটটা যে bdstay.com আমরা নরমালি দেখলাম যে আমরা এখানে একটু রাখি bdstay.com। তো এই সাইটে কিছু নাই আপনার। এখন আমরা সাপোজ এখানে একটা জাস্ট এমন একটা জিনিস দিব যে আপকামিং, সাইটটা কি আপকামিং, ওকে, কামিং সুন দিয়ে রাখলাম, সাপোজ একটা কামিং সুন দেবো। তো আমাদের যে ফাইলগুলো আমরা আপ করবো সে অবশ্যই ফাইলগুলো আমরা যেহেতু আপনার যে সি প্যানেলে দেখেন না কোনো ফাইল ম্যানেজার নামে একটা অপশন থাকবে। সি প্যানেলের ডিজাইন চেঞ্জ হইতে পারে, ডিজাইন চেঞ্জ হয়, এক একটা সি প্যানেল আছে ব্ল্যাক আছে হোয়াইট হতে পারে বা একটু এদিক ওদিক হইতে পারে, বাট কিছু জিনিস থাকবে যেমন আপনার ফাইল ম্যানেজার নামে একটা অপশন থাকবে, অবশ্যই ওই ফাইলে ফাইল ম্যানেজার থাকবে। এটা উপরে থাকতে পারে নিচে থাকতে পারে, এটা সরানো যায়। আর আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে এখন কাজ করি না, এই যে ডাটাবেজ, এই যে পিএসসি মাইডুইন মাইএসকিউএল ডাটাবেজ, ওকে, এই ডাটাবেজ থাকবে। আমাদের ডাটাবেজ যখন লাগবে তখন আমরা ইউজ করব। এখন এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার ভিতরে আমরা ক্লিক করলাম, ফাইল ম্যানেজারে ক্লিক করার পর wait করেন, এখন দেখেন এখানে বাই ডিফল্ট ফাইল দেওয়া আছে। এখন এর ভিতরে সম্ভবত কিছু নাই, এটার ভিতরে কিছু ফাইল আছে। ওকে, যে ফাইলগুলো আছে এই ফাইলগুলা দেখি একটা ফাইলের এডিট অপশনে গিয়ে পিএইচপি কোড করা আছে। Okay, আচ্ছা এদের একটা ফাইল আছে এখানে, পাবলিক এইচটিএমএল এর ভিতরে কি রাখা আছে, পাবলিক এইচটিএমএল এর ভিতরে সেম ফাইল রাখছে public.zip, এক্সট্রাক্ট করে দেখি এটার ভিতরে কি আছে। ওকে, এটার ভিতরে কিছু নাই, এই ফাইলটা আমরা রাখতেও পারি নাও পারি। ওকে, এখন খেয়াল করেন যদি আমরা কোনো একটা ফাইল আপ করি, সাপোজ এখানে বুক থেকে কিছু আপ করি, যে আমাদের কোনো ফাইল করা আছে, আমাদের ক্লাস 13 তে আমরা কি করছিলাম, এটা করছি। আচ্ছা এত কিছু করবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করবো, শুধুমাত্র একটা ইন্ডেক্স। ইন্ডেক্স টেবিল আমাদের ফাইলটা তৈরি করলাম। আমি এখানে কিছু HTML5 দিলাম, টাইটেল দিলাম স্টে কম্পিউটার এডুকেশন। আচ্ছা, আর এখানে জাস্ট একটা h1 ট্যাগ নিলাম, h1 এর ভিতর দিয়ে দিলাম কামিং সুন। ওকে, এতটুকু কথা দিলাম, এটা সেভ করে দিলাম। আমার এই ইন্ডেক্স ফাইলটা এটা আমি আপ করে দেবো এখানে।
আমার ফাইল ম্যানেজার ভিতরে আমি যদি যাই, আপলোডস নামে একটা অপশন আছে। আপলোডস নামে একটা অপশন আছে। এখন দেখেন যদি আমি এইখানে আপ করি তাহলে কি হয়। এটা তানজানিয়ার উপর ছেড়ে দিলাম। আপলোড, ফাইলটা আপলোড হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন এরপর সেম আসছে। এখন যদি আমি এইগুলা একটু এর ভিতর যা আছে সবগুলো যদি আমি ক্লিয়ার করে দিই, ভাই ওই ফোল্ডারটারে রিনেম করে দেন সহজে, তাহলে মনে হয় ভালো হয়। হুম, পাবলিক ফোল্ডারে রিনেম করে দিলে মনে হয় সহজ হয়। রিনেম করলেও করা যায়। কিন্তু এর ভিতরে যে ফাইলগুলো আছে ফাইলগুলোই সমস্যা আছে একটু, বুঝছেন? পিএইচপি নাম দিয়ে রাখলাম আগে। ওই ফাইলটা পাবলিক HTML এর ভিতরে রাখা লাগে না, index.html? প্রচুর স্লো সার্ভার। ওকে, ওকে, দেখেন আমার ওই ফাইলটা ছিল কি কামিং সুন, এখন এই কামিং সুনটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এই ফোল্ডার থাকে, এই ফোল্ডার ফাইলের কোনো কাজ নেই। এটাও টোটাল এখান থেকে ডিলিট করে দিই। Okay, আচ্ছা, এখন দেখেন আমার যে ফাইলটা ছিল সেই ফাইলটা আমি যখন এখানে আপ করে দিচ্ছি পাবলিক HTML এর ভিতরে, তখন আমার ফাইলটা কাজ করতেছে অলরেডি। ওকে, এইখানে আমার যত ফাইল আপ করার দরকার হয় আপনি এখানে ক্লিক করলে আপ করতে পারবেন, এখানে ক্লিক করে আপ করা যাবে, আপলোড করা যাবে যে কোনো জায়গা থেকে।
এদের ভিতরে ফোল্ডার তৈরি করতে পারেন, এখানে ফোল্ডার তৈরি করার অপশন আছে, এখান থেকে ফোল্ডার তৈরি করা যাবে। এখন দেখেন এই ফাইলটা আমি এখান থেকে এডিট করতেছি, আমার এখন লাইভে আছে, আমার ফাইলটা এখন লাইভ সার্ভারে আছে, সব জায়গা থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, মানে দেখতে পারবেন এটা যে এই লেখাটাই আসবে। এখন সাপোজ এটা হচ্ছে আমি এডিট করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, এটার উপর রাইট বাটন ক্লিক, আচ্ছা টেক্সট এডিটর, আমি তো এইভাবে চাই না। এটার উপরও দেখাচ্ছে একটা রেস টেক্সট এডিটর, এর একটা টেক্সট এডিটর আসবে এখানে, এখানে এডিটর থাকবে, যে ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করবে, index.php, এখানে টেক্সট এডিটর দিবে, বাট এটা টেক্সট এডিটর দিচ্ছে না কেন? ভাই বাংলাদেশি সার্ভার তো মনে হয় এজন্য আপনারা লাইভ রে আপনার এডিটের অপশনটা রাখি নাই। না না এটা লাইভ, আপনার একটা কপি নিয়ে দিলে আপনার আসবে আশা করা যায়। হ্যাঁ ও যদি আপনি আর একটা কপি নেন ওই ফাইলটার নিয়ে দিয়ে দেখেন আসবে আশা করা যায়। এটাই তো দেওয়ার কথা, ফাইল তো লাইভ হবে। আমি সেম একটা করি, তাও তো দিচ্ছে না। এবার দিয়েছে, এবার দিয়েছে এরা কোড এডিটর পারমিশন, কিন্তু একটা ফাইলেও কোড এডিটর পারমিশন তো দিবে, একটা ফাইলেও দিবে। বাংলাদেশের সার্ভার তো এই জন্য সমস্যা করতেছে, এই যে হাইট বা দিচ্ছে কোড এডিটর, মাঝে মাঝে দিচ্ছে, এই যে এখানে আমরা দিতে পারি, আমার যা ইচ্ছা এখানে লিখতে পারি, সমস্যা নেই। আমার যেভাবে কোডে লিখছিলাম এখানে যদি লিখি যে কামিং সুন আমার ওয়েবসাইট, সেভ, এখানে অনেক অপশন তো কম দেওয়া আছে দেখছি, অটো সেভের একটা অপশন থাকে, সেই অটো সেভের সবসময় দেখছি না এখানে, এদের ভাই সার্ভার। ভাই এগুলোরে লাইট ওয়েট করার জন্য আপনার এই অপশন গুলোরে অফ করে দেওয়া হয়। বাংলাদেশি সার্ভার গুলোরা এই কাজ করে, আমাদের নেট স্পিড কম তো আপনার, এই জন্য অনেক কিছুরে কম করে দেওয়া হয়। অটো সেভের অপশন তো থাকে কিন্তু তাও নাই, কেমনে কি রাখছে? সেভ অ্যান্ড ক্লোজ করে দেখি, সেভ অ্যান্ড ক্লোজ, এডিট করলাম কোনটা, এইটা। কামিং সুন আমার ওয়েবসাইট, এটা আসছে, বাট এই হোস্টিং এ অনেক কিছু কম দেওয়া আছে, এত কম থাকে না, তারও অনেক কিছু থাকে, এখানে অনেক কিছু কম দেওয়া আছে। যাই হোক,
এটা ব্যাপার না। দেখেন ইন্ডেক্স ফাইলটা কি জন্য লাগে, এটা সার্ভার লাইভ সার্ভারে গেলে বোঝা যায়। লাইভ মানে সার্ভারে গেলেই বোঝা যায়, লাইভ মানে কি সার্ভারে গেলেই নরমালি বোঝা যায়। দেখেন এখানে যদি অনেক ফাইল থাকে, হাজার হাজার ফাইল থাকে, ইন্ডেক্স যে ফাইলটা থাকবে সেই ফাইলটাই শুধুমাত্র এখানে ফার্স্ট চলে আসবে, বাদ বাকি ওই ফাইলগুলো নরমালি কিন্তু আসবে না। এই জন্য হচ্ছে ইন্ডেক্স। এখন মূলত বুঝতে পারছেন আমরা ইন্ডেক্স কেন লিখি। প্রত্যেকটা যখন মেনু তৈরি করবো বা যে যে কাজের জন্য ফাইল তৈরি করব সেই নাম দিব, বাট মূল একটা ফাইল থাকবে ইন্ডেক্স, মেইন ফাইলটা আমাদের ইন্ডেক্স এই জন্য রাখতে হয়। ইন্ডেক্সটা সবসময় সার্ভারে ইন্ডেক্স কাউন্ট করে, সবসময় সে লোড করে ইন্ডেক্স ফাইলটা। ওকে, যাই হোক এখান থেকে এক্সটেনশন চেঞ্জ করে দেবো, এক্সটেনশন এখান থেকে চেঞ্জ করতে পারে। আর এইখানে ফোল্ডার ভিতরেও ফোল্ডার তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে এখানে যে ফোল্ডার, এখানে কোনো ফোল্ডার নাম দিতে পারেন। তবে এই সার্ভার অনেক কিছু কম আছে, যার কারণে আপনাদের অনেক কিছু দেখাইতে পারতেছে না যে এখানে কোন নাম দিতে হবে। সময় সিএসএস নামে একটা ফোল্ডার থাকে, এটা ফোল্ডার তৈরি করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সিএসএস ফোল্ডারের ভিতরে আপনি ঢুকলেন, সিএসএস ফোল্ডার এখানে দেওয়া আছে পাবলিক HTML/CSS, মানে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। এখন আপনি এখানে সিএসএস ফাইল দেখাচ্ছে, এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, আপনার যদি কোনো সিএসএস ফাইল থাকে আপনি সেই সিএসএস ফাইল এখান থেকে all.css সাপোজ মনে করেন আমরা এখানে ডাউনলোড করব। all.css সাপোজ আমাকে দেখেন, আমার ব্যাকে আসলাম, এখানে index.html আছে, এর ভিতরে সিএসএস ফাইল আছে, আমাদের সিএসএস ফোল্ডার আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের ফাইল। আর এর আগে আসছিল হোমে আসছে শুধু পাবলিক _html। ওকে, এটা হচ্ছে ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের index.html ফাইল রাখা আছে, আর এর ভিতরে সিএসএস ফাইলটা। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের টোটাল একটা প্রজেক্ট সম্ভবত করা আছে আপনাদের, যদি একটা আপ করে দিই। আচ্ছা, আমরা এই ফাইলটা যদি আপ করে দিই একটু, আমাদের ক্লাস 12, এই ক্লাস 12টা আমরা আপ করে দিব। ওকে, এখন এটা আসলে আপ করা যায় কয়েকভাবে, যেমন আমি এটাকে এক্সট্রাক্ট করতে পারি, সরি জিপ করতে পারি। এটাকে জিপ করলাম, ক্লাস 12কে জিপ করে নিলাম, এখান থেকে কাট করে নিলাম, কাট করে আমি আমার ডেস্কটপে রেখে দিলাম। ওইখানে রাখলে হয়তো, বা ডেস্কটপে রাখলাম আমি। ডেস্কটপে রাখার পর এখন আমার ফাইল ম্যানেজার যায়, এখানে দেওয়ার পরে আমার যেগুলো আছে এগুলাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন এখানে আপলোডে ক্লিক করলে হবে, এখানে আপলোডে ক্লিক করলে হবে, সমস্যা নেই, যেখানে ক্লিক করলে হবে। এটা আসলো, এটার থেকে কোথায় যাব, আমার ডেস্কটপ ক্লাস 12, এটা ওপেন করলাম, আপলোড। কিন্তু এখানে আরো একটা অপশনও আসে, যে আমি যখন আপলোড করব তখনই এক্সট্রাক্ট করে আপলোড করা যায়, কিন্তু সেই অপশনও নাই, মানে অনেক কিছু কম আছে এখানে। আপলোড হওয়ার সময় একবার এক্সট্রাক্ট হয়ে যাবে, কিন্তু এখানে সেই অপশনটা নেই। যাই হোক, আপলোড হোক আগে ফাইল। মাসে $2.5 হোস্টিং এর চাইতে কত ভালো হয় ভাই? হ্যাঁ, আমার মনে হয় যে